হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 তড়িৎ চুম্বক শুরু করব এই ক্লাসে। ঠিক আছে, তো পরপর আমাদের ক্লাস কিন্তু আসছে, কোশ্চেন ব্যাংকের সলিউশনও করানো হচ্ছে। আজকেই আমি সেকেন্ড পেজের সলিউশনও দিয়ে দেবো কোশ্চেন ব্যাংকের, তো পরপর পেজ অনুযায়ী হচ্ছে। আর এখন আপাতত আমরা ইউনিট 1 আর ইউনিট 2 সলভ করছি কোশ্চেন ব্যাংক থেকে। আর আজকে এখানে আমরা তড়িৎ চুম্বকের থিওরি ক্লাস করব। ঠিক আছে, তো চলো শুরু করি। তড়িৎ চুম্বক, ঠিক আছে, তড়িৎ চুম্বক। দেখো, তড়িৎ চুম্বক কথাটা শুনে তোমাদের কি মনে হচ্ছে? তার মানে তড়িতের সঙ্গে চুম্বকের কোনো একটা রিলেশন আছে, তবেই আমরা চ্যাপ্টারটার নাম দিয়েছি তড়িৎ চুম্বক, ঠিক কিনা? তো কি রিলেশন আছে সেটা একটু বোঝা যাক। ক্লাস 10-এ তোমরা পড়েছিলে যে একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে তার চারপাশে কিন্তু চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। সেটা কি করে বুঝতে পারবো? আমরা যদি একটা কারেন্টের তারের নিচেই বা উপরে একটা ম্যাগনেটিক কম্পাসকে রেখে দিই, ঠিক আছে, একটা ম্যাগনেটিক কম্পাসকে রেখে দিই, মনে করো এটা নর্থ পোল, এটা সাউথ পোল, তাহলে এই ম্যাগনেটিক কম্পাসটা কিন্তু ডিফ্লেক্ট করবে। আমি যদি একটা ম্যাগনেটিক কম্পাসকে একটা কারেন্টের তারের পাশে রাখি, তাহলে এই ম্যাগনেটিক কম্পাসটা ডিফ্লেক্ট করবে। কেন ডিফ্লেক্ট করছে? কারণ এটা তো একটা ম্যাগনেট, এটা তো একটা ম্যাগনেট, ঠিক কিনা? ম্যাগনেটিক নিডেলকেও যদি রাখি, ম্যাগনেটিক একটা যেগুলা সেই ম্যাগনেটিক নিডেল কিনতে পাওয়া যায়, সেটা যদি আমি এখানে রাখি, তাহলেও কিন্তু সেটা ডিফ্লেক্ট করবে। একটা চুম্বক শলাকাকেও যদি রাখি, তাহলে সেও ডিফ্লেক্ট করবে। তাহলে কেন ডিফ্লেক্ট করছে? একটা ম্যাগনেটকে একটা ম্যাগনেটকে টাচ না করে কে সরাতে পারে? এখানে একটা ম্যাগনেট আছে, এইটা নর্থ পোল, এইটা সাউথ পোল, তুমি হাত দিয়ে সরিয়ে দিলে তো সরে যাবে। কিন্তু তুমি যদি টাচ না করে সরাতে চাও, তাহলে আর একটা ম্যাগনেটকে তোমাকে এখানে নিয়ে আসতে হবে। তুমি আর একটা নর্থ পোলকে এখানে নিয়ে চলে এসো, দেখো বিকর্ষণ করে সরিয়ে দেবে। তাহলে টাচ না করে একটা ম্যাগনেটই কিন্তু আর একটা ম্যাগনেটকে সরিয়ে দিতে পারে। তেমনি এখানেও তাই। নিশ্চয়ই এই ম্যাগনেটটা যখন ডিফ্লেক্ট করছে, তাহলে নিশ্চয়ই এর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, তবেই তো এই ম্যাগনেটটা ডিফ্লেক্ট করছে। নইলে ম্যাগনেটটা ডিফ্লেক্ট কেন করবে? বুঝা গেল? তাহলে চারপাশে নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। ঠিক আছে, ওকে, নো প্রবলেম স্যার। এবার সবই তো বুঝলাম যে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, কিন্তু কতটা তৈরি হয়েছে? সব জায়গায় কি ম্যাগনেটিক ফিল্ড একই? তো তার জন্য আমাকে দেখতে হবে যে কোথায় ম্যাগনেটিক ফিল্ড কতটা। তার আগে আমি জাস্ট আর কয়েকটা কথা বলবো। যেমন তোমরা তড়িৎ ক্ষেত্র পড়ার সময় পড়েছিলে যে স্যার, আমি যদি এখানে একটা পজিটিভ চার্জকে রাখি, তাহলে এর চারপাশে কিন্তু এ একটা আধিপত্য বিস্তার করে বসে থাকবে চারিদিকে, এখান থেকে বলরেখা বেরিয়ে যাবে। ঠিক আছে, এই এই চার্জের কাছাকাছি আপনি যদি অন্য আর কোনো চার্জকে নিয়ে আসেন, তাহলে এই চার্জটা কিন্তু তাকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। যদি আপনি পজিটিভ চার্জকে নিয়ে আসেন, তাহলে বিকর্ষণ করবে, আর যদি আপনি নেগেটিভ চার্জকে নিয়ে আসেন, তাহলে কিন্তু আকর্ষণ করবে। ঠিক তেমনি একটা নেগেটিভ চার্জকে যদি রাখি, তাহলে মনে করে দেখো যে তড়িৎ বলরেখাগুলো ভেতরের দিকে এসেছিল। এইগুলোকে আমরা বলেছিলাম কিছু কাল্পনিক রেখা, যাদের নাম দিয়েছিলাম তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখা পজিটিভ আধান থেকে বেরিয়ে যায় আর নেগেটিভ আধানের কাছে আসে। ঠিক আছে, এই বলরেখাগুলো যত দূর পর্যন্ত যায়, আমরা তড়িৎ ক্ষেত্র তত দূর পর্যন্ত উপলব্ধি করতে পারি, ঠিক কিনা? তত দূর পর্যন্ত একটা চার্জকে রাখলে হয় আকর্ষিত নইলে বিকর্ষিত হবে। তেমনি চৌম্বক বলরেখাও আছে, ঠিক আছে। এইটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয় একটা ম্যাগনেটের, তাহলে নর্থ পোল থেকে শুরু হয়, সাউথ পোলে গিয়ে শেষ হয়, নর্থ পোল থেকে শুরু হয়, সাউথ পোলে গিয়ে শেষ হয়। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে চৌম্বক বলরেখা, এইগুলো হচ্ছে চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা কি নির্দেশ করে? কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে সেটা নির্দেশ করবে এইখানে স্পর্শক। এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে সেটা নির্দেশ করবে এইখানে স্পর্শক। ঠিক আছে, তাহলে চৌম্বক বলরেখা বরাবর আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে সেইটাই হবে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক। আর এই বলরেখা যত দূর পর্যন্ত গেছে, চৌম্বক ক্ষেত্র তত দূর পর্যন্ত বিস্তৃত আছে। ক্লিয়ার? ঠিক আছে, এখান থেকে কি মনে রাখবো স্যার? এখান থেকে দুটো পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, বেশি কিছু মনে রাখার দরকার নাই। দুটো পয়েন্ট এমসিকিউতে দেবে। এক নাম্বার, চৌম্বক বলরেখা কি করে? চৌম্বক বলরেখা চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। দু নাম্বার, নর্থ পোলে শুরু হয়, সাউথ পোলে শেষ হয়, এটাও মনে রাখবে। আর একটা পয়েন্ট বলছি,
যেটা মনে রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কখনোই পরস্পরকে ছেদ করে না। কখনোই দুটো চৌম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না, সেটা তড়িৎ বলরেখাও ছেদ করে না। কোনো বলরেখাই একজন আর একজনকে ছেদ করে না। কেন ছেদ করে না বলতো? যদি ছেদ করে যেত তাহলে ছেদ বিন্দুতে তুমি দুটো স্পর্শক আঁকতে পারতে, আর দুটো স্পর্শকের জন্য দুটো দিক হতো, দুটো দিক থাকা সম্ভব নয়। তাই দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। ঠিক আছে, ওকে। এবার দেখো, এবার আমরা ওই যে বললাম যে ঠিক আছে স্যার আমি বুঝে গেলাম যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় কারেন্টের তার দিয়ে কারেন্ট গেলে, নো প্রবলেম স্যার, কিন্তু কতটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সেইটা একটু বললে ভালো হতো। তার মানে ধরে নিন এইখানে একটা কারেন্টের তার আছে, তো এই কারেন্টের তার বরাবর কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, তো এখান থেকে এতটা দূরত্বে চৌম্বক ক্ষেত্র যা হবে এতটা দূরত্বেও চৌম্বক ক্ষেত্র কি তাই হবে, বা কতটা হবে আমি সেটা বুঝবো কি করে? তার একটা ফর্মুলা বায়ো-সাভার্ট দিল, সায়েন্টিস্টের নাম, ঠিক আছে, নাম অনুযায়ী হলো বায়ো-সাভার্ট সূত্র। ঠিক আছে, বায়ো-সাভার্ট সূত্র। বায়ো-সাভার্ট সূত্র কি বলছে, যদি আমরা একটা কারেন্ট এলিমেন্ট নিই যেটা ডিএল, ডিএল থেকে আর দূরত্বে যদি একটা পি পয়েন্ট নিই, তাহলে ডিএল এর জন্য পি পয়েন্টে, ডিএল এর জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র ডিবি ভ্যারিজেস আই। তার মানে কারেন্ট যত বাড়বে চৌম্বক ক্ষেত্র তত বাড়বে। 2 নাম্বার ডিবি ভ্যারিজেস ডিএল, তার মানে তুমি যতটা বেশি এলিমেন্ট নেবে তত বেশি চৌম্বক ক্ষেত্র বাড়বে। বেশ, নো প্রবলেম। 3 নাম্বার ডিবি ভ্যারিজেস সাইন থিটা। স্যার থিটাটা আবার কোনটা? এই তারের সঙ্গে আমি এই অ্যাঙ্গেলটা থিটা নিলাম, ঠিক আছে, তাহলে ডিবি ভ্যারিজেস সাইন থিটা। যদি এটা আঁকা বাঁকা হতো তাহলে আমাকে স্পর্শক নিতে হতো, ঠিক আছে। আর 4 নাম্বার ডিবি ভ্যারিজেস 1/r²। ঠিক আছে, তার মানে কারেন্ট বাড়লে চৌম্বক ক্ষেত্র বাড়বে, আমি যদি তারের দৈর্ঘ্য বাড়াই চৌম্বক ক্ষেত্র বাড়বে, যদি সাইন থিটা বাড়ে চৌম্বক ক্ষেত্র বাড়বে, যদি দূরত্ব বাড়ে তাহলে চৌম্বক ক্ষেত্র কমবে, যদি দূরত্ব বাড়ে তাহলে চৌম্বক ক্ষেত্র কমবে। তো এই যে জিনিসগুলো পড়লে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি? তোমরা তো ক্লাস 10 থেকেই যৌগিক ভেদের সূত্র পড়ছো, ডিবি ভ্যারিজেস আইডিএল সাইন থিটা বাই r²। স্যার আমরা এটাও শিখেছি যদি প্রপোর্শনাল থেকে ইকুয়াল আনতে হয় তাহলে একটা ধ্রুবক নিতে হয়, সেই ধ্রুবকটাকে আমরা বলবো μ0/4π আইডিএল সাইন থিটা বাই r²। তাহলে এইটা হচ্ছে বায়ো-সাভার্ট সূত্রের গাণিতিক রূপ। এই সূত্র দিয়ে আমি বুঝতে পারবো, ঠিক আছে, কোথায় চৌম্বক ক্ষেত্র কতটা হবে। কারেন্ট গেলে তো স্যার চৌম্বক ক্ষেত্র তৈরি হয় আমি মানছি, কিন্তু কোথায় কতটা হয় সেটা আমাকে কে বলে দেবে? সেইটা আমাকে এইটা বলে দেবে, বোঝা গেল? সেইটা আমাকে বলে দেবে এই ফর্মুলাটা, ওকে, যে ডিবি ইকুয়াল টু μ0/4π আইডিএল সাইন থিটা বাই r²। দেখো ক্লিয়ার কিনা? ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। তো চলো এবার আমরা চলে যাব এর ভেক্টর রূপটা কেমন হয় দেখার জন্য। তার আগে আমি একটা কথা বলবো, এই যে তুমি μ0/4πটা নিলে, এটা তো একটা ধ্রুবক, তো এই μ0 ভ্যালু কত? μ0 হচ্ছে 4π × 10⁻⁻7 হেনরি পার মিটার। হেনরি পার মিটার। এই হেনরি কি জিনিস, কি বৃত্তান্ত সব বলবো, জাস্ট একটু ওয়েট করে যাও। এখন শুধু এটা জেনে রাখো যে এর মান হচ্ছে এইটা আর একক হচ্ছে হেনরি পার মিটার। ওকে স্যার, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে বায়ু মাধ্যমের, বায়ু বা শূন্যস্থান যা বলবে বলো, বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, ঠিক আছে, এইটা হচ্ছে μ0, বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। তাহলে এখান থেকে তোমাকে কি মনে রাখতে হবে? এই ডিবি, ঠিক আছে, কখনোই ভুলবে না, বক্স করে ঘিরে নাও খাতায়, যে ডিবি ইকুয়াল টু μ0/4π আইডিএল সাইন থিটা
বাই আর স্কোয়ার, কখনোই ভুলবে না, ঠিক আছে? এইটা বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট, স্যার এর ভেক্টর রূপ কি হবে? যদি বলে যে বায়ো-সাভার্ট সূত্রের ভেক্টর রূপ লিখতে, তুমি লিখবে ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব, এইটা হবে মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব, ঠিক আছে? এটাও মনে রাখবে, এইটা হচ্ছে ভেক্টর রূপ। কার ভেক্টর রূপ? বায়ো-সাভার্ট সূত্রের ভেক্টর রূপ। ওকে, নো প্রবলেম স্যার। আচ্ছা একটা কথা বলো, এই বায়ো-সাভার্ট সূত্র বিভিন্ন ক্ষেত্রে তো অ্যাপ্লাই করা যাবে, আর তারও তো বিভিন্ন রকম হতে পারে। প্রথমে আমি একটা স্ট্রেট ওয়্যার নিলাম, এই ওয়্যারটা এখান থেকে এতটা, ঠিক আছে? মধ্যবিন্দু থেকে, বা মধ্যবিন্দু নাও হতে পারে, যে কোনো জায়গা থেকে, হ্যাঁ, আর দূরত্বে যদি আমি একটা পি বিন্দু নিই, তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে? তোমাকে এরকম একটা কোশ্চেন দিল। এটা কেমন তার? এই তারটা হচ্ছে সসীম দৈর্ঘ্য, অসীম নয় কিন্তু, হ্যাঁ, সসীম দৈর্ঘ্য তার, সসীম দৈর্ঘ্যের তার নিলাম একটা, সসীম দৈর্ঘ্যের তার বা পরিবাহী, যা লিখবে লেখো। তাহলে সসীম দৈর্ঘ্য তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে? দেখো কি করব, বুঝবে। আমি এটাকে জুড়ে দিলাম, ড্রয়িং করলাম, এটাকে জুড়ে দিলাম, ঠিক আছে? আর এতটা দূরে আমাকে বের করতে দিয়েছে। দেখছি এই অ্যাঙ্গেলটা θ1 আর এই অ্যাঙ্গেলটা θ2, একটা θ1 আর একটা θ2। যদি এরকম হয় তাহলে চৌম্বক ক্ষেত্র, এখানে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু হবে মিউ নট আই বাই 4 পাই আর সাইন θ1 প্লাস সাইন θ2, মনে রাখবে, সাইন θ1 প্লাস সাইন θ2। এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। কত দূরত্বে? আর দূরত্বে। কার জন্য? সসীম দীর্ঘ তারের জন্য। এটা সসীম দীর্ঘ তারের জন্য আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আর সাইন θ1 প্লাস সাইন θ2। আচ্ছা, তোমাকে যদি এই তারটা বলে দেয় যে এটা অসীম দৈর্ঘ্যের তার, তাহলে কি হবে? আমি যেগুলো বক্স করে ঘিরে দিচ্ছি না, সেইগুলো ভালো করে কিন্তু, হ্যাঁ, খাতায় নোট করে রাখবে, আর ওইগুলো থেকেই কিন্তু কোশ্চেন হবে। অসীম দৈর্ঘ্যের পরিবাহী যদি হয়, স্যার এটা যদি অসীম দৈর্ঘ্যের হয় তাহলে এই তারটা কিন্তু স্যার চলতেই থাকবে। তার মানে এইদিকে ডট 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 ডট, ঠিক আছে, এইদিকে ডট 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 চলতেই থাকবে। তার মানে আপনি যেটা বললেন যে এই বিন্দুটা যদি এখান থেকে পি দূরত্বে হয়, তাহলে এখান থেকে আমি যেটা ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িংটা তো স্যার এরকম করতে 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 একদম সোজা হয়ে যাবে, কারণ এটা তো অসীম দূরত্ব পর্যন্ত চলে যাচ্ছে। আর অসীম দূরত্ব পর্যন্ত চলে গেলে এটা তো আস্তে 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 স্ট্রেট হয়ে যাবে, আবার নিচেটাও তো আস্তে 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 স্ট্রেট হয়ে যাবে। ঠিক কিনা বলো? হবে তো? তার মানে এই ক্ষেত্রে θ1 হবে 90 ডিগ্রি, আবার θ2ও হবে 90 ডিগ্রি। তাহলে যে ফর্মুলাটা আমি এখানে লিখেছিলাম, এই ফর্মুলাটাতে আমি θ1 আর θ2 এর জায়গায় 90 বসাবো। তাহলে 90 বসালে কি পাবো বলো তো? তাহলে 90 বসালে পাবো বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আর সাইন 90 প্লাস সাইন 90। তার মানে 1 প্লাস 1 2, তাহলে মিউ নট আই বাই 2 পাই আর। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা থিওরাম, ঠিক আছে? অঙ্ক দেবে এখান থেকে, বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই আর। ব্যাস, ডান। বলো ক্লিয়ার কিনা বন্ধু? আশা করি ক্লিয়ার। ওকে, দেখো মিউ নট আই বাই 2 পাই আর হলো। দেখো তাহলে এটা পড়ে ফেললাম অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য। আচ্ছা স্যার, যদি অর্ধ অসীম হয় সেটা আবার কি জিনিস? খাতায় লেখো, অর্ধ অসীম। খাতায় সব নোট করে রাখবে এগুলো, হ্যাঁ, এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে। অর্ধ অসীম, অর্ধ অসীম পরিবাহীর জন্য কি হবে? দেখো এই দিকটা চলছে ডট 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 ডট, ব্যাস এখানে এসে টার্মিনেট করে গেল, মানে একদিক অসীম আর একদিক এইখানে। তার মানে বিন্দুটা কোথায় আছে বলো দেখি? বিন্দুটা আছে ঠিক এই জায়গায়, ঠিক আছে? তবেই তো অর্ধ অসীম, একদিক অসীম আর একদিক এখানে টার্মিনেট করে গেছে। বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে না θ1 ইকুয়াল টু স্যার 90 ডিগ্রি, কিন্তু স্যার θ2 তো হবেই না, এটা হবে 0 ডিগ্রি। θ1 তো স্যার 90 ডিগ্রি, অনেক দূর চলে গেছে, কিন্তু θ2 তো স্যার নেই, তাহলে 0 ডিগ্রি।
তাহলে সেই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কত হবে, যে মিউ নট আই বাই 4πr সাইন 90 প্লাস সাইন 0 ডিগ্রি। তাহলে শুধুমাত্র হবে মিউ নট আই বাই 4πr, মিউ নট আই বাই 4πr। দেখো তাহলে এইটা হলো অর্ধ অসীম তারের জন্য কি পেলাম, মিউ নট আই বাই 4πr, মিউ নট আই বাই 4πr। এটা হচ্ছে সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য। বলো বন্ধু, ক্লিয়ার? ওকে, যেটুকু বললাম সেইটুকু খাতায় ভালো করে লিখবে, ফর্মুলাগুলো পড়বে, এরপরে আমি আবার থিওরি ক্লাস নেব, তারপরে এমসিকিউ এর ক্লাস নেব। ওকে, তো চলো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।